আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে আপনি শর্টকাট আনসার করতে পারবেন, শর্টকাট টেকনিক সহ রুলস সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব। সো আজকে হচ্ছে ডে 1। সো ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করে দিবেন। দ্য ফয়েম ইজ টু ডিফিকাল্ট। এরপরে হচ্ছে আপনাকে শূন্যস্থান দেওয়া হলো। এখন আপনি পরীক্ষাতে কিভাবে আনসার করবেন? দেখেন আপনি দেখতে পাচ্ছেন টু, তার মানে আপনার মাথায় দুইটা ফর্মুলা আসতে হবে। একটা হচ্ছে আপনাকে কি ফর দেওয়া আছে কিনা, যদি ফর না দেওয়া থাকে তাহলে আপনি নিজে ফর লিখতে হবে। যদি ফর দিয়ে অবজেক্টিভ ফর্ম মানে এই পর্যন্ত লেখা থাকে তাহলে আপনাকে টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করতে হবে। তো এখন আমাদেরকে কোনো ফর দেওয়া হয় না, তাহলে আমি লিখব ডিফিকাল্ট। প্রথমে ফর নিব, নেওয়ার পর আমাকে একটা অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। এখন দেখেন কবিতাটা হচ্ছে কঠিন কার জন্য? ফর মি, ঠিক আছে, আমার জন্য। কি করতে? টু আন্ডারস্ট্যান্ড হতে পারে, টু রাইট হতে পারে, টু কম্পোজ হতে পারে, মানে আমার জন্য এটা বুঝতে কঠিন, লিখতে কঠিন, ঠিক আছে। তো এই যে বিষয়টা আপনাকে টু দেখে বুঝতে হবে যে এখানে ফর দেওয়া আছে কিনা। যদি ফর দেওয়া থাকে তাহলে ফর মি পর্যন্ত লেখা থাকবে, ঠিক আছে। লেখা থাকলে আপনি জাস্ট টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করবেন, যেমন টু আন্ডারস্ট্যান্ড, টু রাইট হতে পারে, ঠিক আছে। পরের বাক্যটি খেয়াল করেন, ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার। এটা ছিল আমার জন্য প্রথম লেকচার। আই ওয়াজ টু নার্ভাস। এখানেও দেখেন আমি ফর দিয়েও লিখতে পারি অথবা টু দিয়েও লিখতে পারি। সো ইট ওয়াজ টু নার্ভাস ফর মি টু টক হতে পারে অথবা টু টক হতে পারে। আপনি পরীক্ষাতে যেটাই দেন, তবে সবচেয়ে ভালো হবে ফরটা ইউজ করলে, ফর মি, ঠিক আছে। টু টক মানে আমার জন্য ছিল কথা বলাটা অনেকটা কি মানে হচ্ছে আমি এতটাই নার্ভাস ছিলাম যে আমি কথা বলতে পারি নাই, ঠিক আছে। টু টক মানে হচ্ছে কথা বলতে পারি না। এখানে সাধারণত অর্থটা হবে এমন, টু এবং টু যখন এই রুলসটা যখন অ্যাপ্লাই করা হয় তখন হচ্ছে নেগেটিভ অর্থ দেয়, ঠিক আছে। দেখতে মনে হচ্ছে যে এটা পজিটিভ, বাট এটা হচ্ছে নেগেটিভ অর্থ দিবে। নাম্বার 3, শি স্পোক অ্যাজ ইফ। এ পর্যন্ত আপনাকে দেওয়া হলো এবং পরে দেখেন শি ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াক। আচ্ছা, কোয়াক মানে হচ্ছে ভুয়া ডাক্তার, মানে সে পক্ষে ছিল একজন ভুয়া ডাক্তার। এখন শি স্পোক অ্যাজ ইফ মানে সে এমন ভাবে কথা বলতেছিল। দেখেন তার মানে আপনাকে এটা মেক করতে হবে। এখন আপনি মনে রাখতে হবে অ্যাজ ইফের দুইটা রুলস আছে, মেইনলি দুইটা রুলস অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে অ্যাজ ইফের এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যেমন এখানে স্পোক না লিখে যদি স্পিক্স লেখা থাকতো, তাহলে এই পাশে আমরা নিতাম সাবজেক্টের পরে ফার্স্ট টেন্স, মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এখন যেহেতু স্পোক আছে অলরেডি এখানে ফার্স্ট ইউজ করা হয়েছে, তার মানে এখানে আপনাকে নিতে হবে হ্যাড প্লাস ভার্ব 3, ঠিক আছে, হ্যাড প্লাস ভার্ব 3। এখন আমরা ইউজ করি শি স্পোক অ্যাজ ইফ শি, সাবজেক্ট প্রথম নিতে হবে শি। এখন নিশ্চয়ই এমবিবিএসটা ইউজ করতে হবে, যেখানে এখানে কোয়াক ডাক্তার দেখাচ্ছে, তার মানে আমরা ইউজ করব হ্যাড বিন। হ্যাডের পরে বিন নিতে হবে, কি নিতে হবে? হ্যাডের পরে বিন, অথবা যদি আমরা মেইন ভার্ব নিতাম তখন আমরা ভার্বের 3 নম্বর ফর্ম। এখন ভার্ব তো নেওয়া লাগতেছে না, মেইন ভার্ব। তো শি হ্যাড বিন অ্যান এমবিবিএস। সে এমনভাবে কথা বলতেছিল যেন সে একজন এমবিবিএস ডাক্তার, বাট শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কোয়াক, মানে সে পক্ষে ছিল একজন কি ভুয়া ডাক্তার। তো ফর্মুলাটা হচ্ছে অ্যাজ ইফ কে খেয়াল রাখতে হবে। এখানে যদি স্পিক থাকতো তাহলে আমি কি লিখতাম বলেন তো? শি হ্যাড অ্যান এমবিবিএস, আমি জাস্ট এটা লিখলে হতো, তখন আমাকে আর বিন ইউজ করা লাগতো না, ঠিক আছে। নাম্বার 4, দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ, মানে পুলিশকে দেখে চোর ভয় পেয়েছিল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়িয়ে পালিয়ে গিয়েছিল। লেস্ট, ওকে, এতটুকু দেওয়া আছে, শূন্যস্থান আপনি পূরণ করবেন। দেন লাস্ট হচ্ছে অ্যারেস্টেড লেখা আছে। এখন এই লিস্ট দেখলে এর অর্থ হচ্ছে এই ভয়ে যে পরীক্ষাতে এই রুলসগুলো থেকে কিন্তু সবসময় পরীক্ষা আসে, এই জন্য আমি এই রুলসগুলো প্রথমে আলোচনা করছি ডে 1-এ। সো হি র্যান অ্যাওয়ে, সে দৌড়িয়ে পালিয়ে গেছিল। লেস্ট, এই ভয়ে যে। লেস্ট থাকলে মনে রাখতে হবে, খাতায় লিখবেন এভাবে, সাবজেক্টের পরে শুড ইউজ করবেন। তাহলে আমি এখানে সাবজেক্ট হিসেবে হি নিতে হবে, যেহেতু আমি হি এখানে সামনেই সাবজেক্ট আছে, তাহলে হি শুড। আচ্ছা, এখন এখানে আপনাকে অ্যারেস্টেড দেওয়া আছে, দেখেন পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তার মানে আপনাকে কি নিতে হবে জানেন? মডেল অক্সিলারির পরে বি নিতে হবে। মডেল অক্সিলারির পরে কি? বি নিতে হবে, যেহেতু এখানে ফার্স্ট ফর্ম পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। আচ্ছা, পরীক্ষাতে ধরুন অ্যারেস্টেড লেখা নাই, শুধু লেস্ট দিয়ে শূন্যস্থান দেওয়া আছে, তাহলে আপনি কি করবেন? হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি অ্যারেস্টেড। শুড বি অ্যারেস্টেড আপনাকে নিজে থেকে লিখতে হবে, ঠিক আছে। শুডের পরে বি নিতে হবে এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে, ঠিক আছে। এই রুলসটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে। নাম্বার 5, ওয়ার্ক ফার্স্ট লেস্ট, একই রুলস আবার আসছে। এখানে এর আগে নিশ্চয় আরো কয়েকটা লাইন থাকতে পারে, তো আপনাকে সেখানে খেয়াল রাখতে হবে সাবজেক্ট কে আছে। সাবজেক্ট যদি ছেলে হয় আপনি হি নিবেন, সাবজেক্ট যদি নারী হয় বা মেয়ে হয় তাহলে সি নিবেন, ঠিক আছে, নারী হয় আর কি, তাহলে সি নিবেন। এখন ছেলে হলে হি, এখন কিছুই নাই, এই জন্য আমি হি নিয়েছি, আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা নিতে পারেন। ওয়ার্ক ফার্স্ট লেস্ট মানে দ্রুত হাঁটতে হবে,
এই ভয়ে যে হি শুড মিস দ্য ট্রেন, যাতে সে ট্রেনটা মিস না করে। এখানে লেস্ট দ্বারা যে অংশটা সেটাও নেগেটিভ অর্থ দেয়, টু যেটা সেটাও কিন্তু নেগেটিভ অর্থ দেয়। সো এই রুলসগুলো কিন্তু পরীক্ষাতে বিভিন্ন সময় আসে এবং আপনারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। ডে 2 তে আমরা আরো বিভিন্ন রুলস নিয়ে কথা বলবো। ওকে, নাম্বার 8, করাপশন ইজ কজ ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট। দেন আপনাকে সলিউশন দেওয়া হলো। এখন আপনি কি ফর্মুলা ইউজ করবেন? দেখেন আপনি দেখতে পাচ্ছেন হাই টাইম আছে, ইট ইজ হাই টাইম থাকলে মনে রাখতে হবে সাবজেক্টের পরে আপনাকে ভার্ব টু নিতে হবে। সো গভর্নমেন্টের পরে আমরা টেক না নিয়ে টুক নিয়েছি, যেহেতু ফার্স্ট ফর্ম। টুক অ্যাকশন এগেইনস্ট করাপশন, মানে হচ্ছে সরকার কি করতে হবে? করাপশনের বিরুদ্ধে আমার অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? এখন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে দেখে বুঝতে হবে যেহেতু ইট ইজ হাই টাইম আছে, তার মানে সাবজেক্টের পরে আমি ফার্স্ট ফর্ম নেব। এখন ফার্স্ট ফর্ম যে নিব, কোন ভার্বটা নিব সেটা হচ্ছে অর্থের সাথে মিলে নিতে হবে। আপনি একদম গ্রামারে জিরো, তাহলে তো আপনি কমপ্লিট সেন্টেন্স পারবেন না ভালো করে। এখন যদি আপনি সেটাও না পারেন, আপনি অন্তত একটু মুখস্থ করে ফেলেন, পরীক্ষাতে অন্তত লিখতে পারবেন বা বুঝতে পারবেন। একটা বিষয় যখন মনে থাকে তখন আপনি সেটার মধ্যে রিলেট করে লেখা যায়। নাম্বার 7, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। মোস্ট ইম্পর্টেন্ট 3টা রুলস আছে। একটা হচ্ছে ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তখন আপনাকে ফিউচার টেন্স ইউজ করতে হবে। ইফের পরে যদি ফার্স্ট টেন্স থাকে অথবা হ্যাড থাকে তাহলে আপনি উড অথবা কুড এগুলো ইউজ করে দেন ভার্ব দিয়ে শেষ করতে হবে। এবং ইফের পরে যদি হ্যাড প্লাস ভার্ব 3 থাকে আপনাকে ওই পাশে উড হ্যাভ অথবা কুড হ্যাভ বিন প্লাস ভার্ব 3 নিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে এখানে খেয়াল করেন, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। এখন তাহলে আমি কি করব? প্রথম সাবজেক্ট নিতে হবে আই, ঠিক আছে? তো উড নিতে হবে না উড হ্যাভ নিতে হবে? উড নিতে হবে, যেহেতু আমার শুধু হ্যাড আছে ফার্স্ট টেন্স, তার মানে উড। ভার্ব হিসেবে কি নিব? যেহেতু পাখির সাথে রিলেট করে নিতে হবে, তাহলে ফ্লাই। আই উড ফ্লাই ফ্রিলি ইন দ্য স্কাই, মানে আমি আকাশে স্বাধীনভাবে উঠতে পারতাম। সো এগুলো হচ্ছে কি আপনাকে বানিয়ে লিখতে হবে, প্লাস হচ্ছে আপনাকে ফর্মুলাটাও মনে রাখতে হবে। ফর্মুলার শর্টকাট টেকনিক আপনি মনে রাখবেন, এখানে যেহেতু হ্যাড আছে তার মানে আমাকে এখানে নিতে হবে উড, দেন ভার্বটি আমি পরবর্তী অংশে লিখে দিব। দেয়ার ওয়াজ এ লিটল রেইন ইয়েস্টারডে, গতকাল সামান্য বৃষ্টি হয়েছিল। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, যদি ভারীভাবে বৃষ্টি হতো তাহলে নিশ্চয়ই পথঘাট ডুবে যেত বা কোনো একটা সমস্যার সৃষ্টি হতো। এখন আপনি দেখতে পাচ্ছেন হ্যাড প্লাস ভার্ব 3 আছে, তার মানে কি উড হ্যাভ বিন প্লাস ভার্ব 3। সো দ্য রোডস, আমি সাবজেক্ট হিসেবে রোড নেব, এখানে রোড ভার্বটা ভুল হয়েছে, ROADS। দ্য রোডস উড হ্যাভ বিন কি হতো? সাবমেরিজড, মানে হচ্ছে ডুবে যেত, ঠিক আছে? সো এই যে ফর্মুলাটা সেটা হচ্ছে এই ছোট্ট কয়েকটা ফর্মুলা থেকে কিন্তু পরীক্ষাতে বেশি বেশি আসে। ইফ দ্বারা একটা রুলস মাস্ট থাকে মোটামুটি সব পরীক্ষাতে। সো এখানে হ্যাড প্লাস ভার্ব টু দেখাতে আমি কি করছি? দা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টটা কি? দা রোড, যেহেতু আমার বৃষ্টি বেশি হওয়ার ফলে নিশ্চয় রোড ঘাট ডুবে যায়, রোড ডুবে যাবে। সো এই জন্য আমি দা রোডস উড হ্যাভ বিন দেন ভার্বের 3 নাম্বার ফর্ম, ঠিক আছে? লাস্ট খেয়াল করেন, আমি বলছিলাম যে যদি এই ফর্মুলাগুলো থাকে প্লাস হচ্ছে হ্যাড দ্বারা যদি প্রথম দ্বারা শুরু হয়, হ্যাড যদি প্রথমে থাকে সাবজেক্ট দেন হচ্ছে বিন থাকে। দেখেন হ্যাড সাবজেক্ট বিন যদি এভাবেও থাকে তাহলেও আপনাকে কিন্তু এখানে আমাকে উড হ্যাভ নিতে হবে, ঠিক আছে? তো কিছু কিছু ক্ষেত্রে বিন নেওয়া লাগে, কিছু কিছু ক্ষেত্রে বিন না নিলেও চলবে, তবে এটার অর্থের সাথে মিলিয়ে। হ্যাড হি বিন এ পয়েট, যদি সে একজন কবি হতো তাহলে কি? একজন কবি হলে সে কি করতো? সে নিশ্চয় কবিতা লিখতো। তার মানে সাবজেক্ট হিসেবে প্রথমে হি নিতে হবে, দেন উড হ্যাভ নিতে হবে, যেহেতু আমার এখানে হ্যাড বিন আছে, ঠিক আছে? উড হ্যাভ কি করতো? কম্পোজ থেকে কম্পোজড হয়ে যাবে, কম্পোজড এ পোয়েম, মানে সে একটা কবিতা লিখতে পারতো, ঠিক আছে? সো এখানে আমি যে কিছু কিছু বিষয় দেখাচ্ছি আপনার থেকে কঠিন মনে হতে পারে। এখন আমি বিষয়টা বলি, আমি যে বলতেছি ইট ইজ হাই টাইমের পরে আপনি ভার্ব টু নিতে হবে। এটা যদি আপনি খাতায় লিখেন, পরীক্ষাতে আপনাকে এটা বলা লাগবে না যে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তখন মাথা অটোমেটিক কাজ করবে। আমি এখানে বলতেছি এখানে হ্যাড, শুধুমাত্র হ্যাড দেখলে আপনি এখানে উড নিতে হবে। এটা যদি আপনি খাতায় লিখেন তাহলে আপনি উডের আগে নিশ্চয়ই আই ব্যবহার করবেন বা হি ব্যবহার করবেন, এখানে সাবজেক্টের সাথে মিলিয়ে এগুলো কিন্তু অটো কাজ করবে মাথায়। কিন্তু এটা মনে থাকতে হবে, মেইন কথাটা মনে থাকতে হবে যে হ্যাড থাকলে এখানে উড নিতে হবে, এখানে হ্যাড দ্বারা শুরু হলে দেন মাঝখানে বিন থাকলে এখানে উড হ্যাভ নিতে হবে। এগুলো আপনার মাথায় থাকলে তাহলে তো আপনি লিখতে পারবেন, নাহলে তো আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? সো কমপ্লিটিং সেন্টেন্স কঠিন আবার সহজ, যারা হচ্ছে শর্টকাট একটু ফর্মুলাগুলো একটু রিলেট করে মনে রাখতে পারে তারা ভালো করতে পারবে। সো ডে 2 তে আমরা আরো বিভিন্ন রুলস নিয়ে কথা বলবো, আপনারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। যারা আজকে আমাকে নতুনভাবে দেখতেছেন, আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ, আমি পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, প্লাস কোন জেলা থেকে বলতেছেন সেটাও জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ক্লাসগুলো কোন কোন জেলায় যায়। থ্যাংক ইউ সো মাচ।